আমরা আগের ক্লাসে ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে কিছু ধারণা করেছিলাম। সেটা ক্লাস সিকোয়েন্স নাম্বার ছিল U12A। আমরা আজকে ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে আরেকটু বিস্তৃত জানব এবং সেই সঙ্গে গসেস ল ও তার অ্যাপ্লিকেশান পড়ব। প্রথম আমরা শুরু করি আগের দিন যেটা পড়েছিলাম সেইটারই রিক্যাপিচুলেশন একটু মনে করার চেষ্টা করি। আমরা আগের দিন পড়েছিলাম ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ ইকাল টু ই ডট ডিএ। এটা ছিল ইলেকট্রিক ফ্লাক্স, এটা ইলেকট্রিক ফিল্ড এবং এটা ইনফাইনাইটেসিমাল এরিয়া। এবং উদাহরণ দেওয়া হয়েছিল যে এরকম বোঝানো হয়েছিল, এরকম ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, এটা একটা যদি এরিয়া হয়, তাহলে এখানে যদি একটা ইনফাইনাইটেসিমাল এরিয়া ডেল্টা এ ধরা হয় বা ডিএ ধরা হয়, যার ডিরেকশনটা হচ্ছে এন বরাবর, সেইটা যে ইলেকট্রিক ফ্লাক্স হবে সেটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। এখন আমি যদি ক্লোজ সারফেস, এটা ছিল ওপেন সারফেস। ওপেন সারফেস হলে তার এই যে নর্মাল টু দ্য সারফেস, এটা যদি আমি প্লেন অফ দ্য পেপার ধরি, তার নর্মাল টু দ্য সারফেস আপওয়ার্ডও হতে পারে, আবার ডাউনওয়ার্ডও হতে পারে। কিন্তু আমি এক্ষেত্রে একটা অন্য আইডিয়া নিচ্ছি, সেটা একটা ক্লোজ সারফেস নিচ্ছি। মনে করা যায় একটা বেলুনের মতো জিনিস নেওয়া হয়েছে, এটা ক্লোজ সারফেস বোঝানোর জন্য আমি ডটেড লাইন দিয়ে দিলাম। এর আমি যদি নর্মাল টু দ্য মানে এর যে এরিয়া রয়েছে সেই এরিয়াটা ডিএই ধরছি, এর ডাইরেকশনটা হচ্ছে N1, বা এদিকে যদি অন্য একটা ধরি তারও ডাইরেকশনটা একটা N1 বা N2 এরকম একটা আমরা পেতে পারি। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে ডাইরেকশনটা যখনই ওপেন সারফেস থাকবে, ক্লোজ সারফেস হবে না, সেক্ষেত্রে এই ডাইরেকশনটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড দুটো দিকেই হতে পারে। কিন্তু যখনই ক্লোজ সারফেস হয়ে যাবে, ক্লোজ সারফেস হবে, তখন কিন্তু এর ডাইরেকশনগুলো অলওয়েজ আউটওয়ার্ড টু দ্য ক্লোজ সারফেস। মানে একটা বেলুন যদি হয়, যদি একটা বেলুনের মতো আকার ধরি, তার সবসময় বাইরে আউটওয়ার্ড থাকবে, কখনো কিন্তু ইনওয়ার্ড হতে পারবে না। এইবার এই যে ইলেকট্রিক ফ্লাক্স আমরা বললাম, ইলেকট্রিক ফ্লাক্স, এই ফ্লাক্সের ভ্যালুটা কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা জিরো হতে পারে। কীরকম না, যদি ইনওয়ার্ড ফ্লাক্স এবং আউটওয়ার্ড ফ্লাক্স ইকুয়াল হয় তাহলে জিরো হবে। যদি ইনওয়ার্ড ফ্লাক্স বেশি হয়, আউটওয়ার্ড ফ্লাক্স কম হয়, তাহলে পজিটিভ হবে। ইনওয়ার্ড ফ্লাক্স কম, ইনওয়ার্ড ফ্লাক্স কম, আউটওয়ার্ড ফ্লাক্স বেশি হয়, তাই নেগেটিভ হবে। কীরকম হবে একটা উদাহরণ দেওয়া যাক। মনে করা যাক এইখানে একটা চার্জ কিউ রয়েছে আর এখানে আমি একটা ক্লোজ সারফেস ধরেছি। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড এইভাবে আমি ক্যালকুলেট করতে পারি এবং ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি এইভাবে যাবে। এবং আমি এই যে ফ্লাক্স এন্টারিং টু দ্য সারফেস ইজ ইকুয়াল টু ফ্লাক্স এক্সিটিং দ্য সারফেস, মানে যে পরিমাণ ফ্লাক্স এখানে ঢুকছে সেই পরিমাণ ফ্লাক্স এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ যেহেতু ভেতরে কোনো চার্জ নেই, সুতরাং যে পরিমাণ ফ্লাক্স এখানে ঢুকবে সেই পরিমাণ ফ্লাক্সই বেরিয়ে যাবে। সেক্ষেত্রে ফ্লাক্সের অ্যামাউন্টটা জিরো হবে। যদি এমন হয় যে আমি এখানে একটা ফ্লাক্স কিউ নিয়েছি, চার্জ কিউ নিয়েছি, এই যে আমার ক্লোজ সারফেস, তার ভেতরে আর একটা প্লাস কিউ চার্জ আছে, তাহলে কিন্তু এই সারফেসটায় যে ফ্লাক্স হবে, মানে ইনওয়ার্ড যে ফ্লাক্স হবে, আউটওয়ার্ড ফ্লাক্স কিন্তু আলাদা হতে পারে। এইগুলো মানে আমি যেটা বলবার চেষ্টা করছি, ফ্লাক্সটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা জিরো হতে পারে। জেনারেলি যদি পজিটিভ হতে হয় তাহলে অবভিয়াসলি এর ভেতরে একটা কিছু চার্জ থাকতে হবে যে আর একটা ফ্লাক্স জেনারেট করবে। কিন্তু এখানে একটি ক্লোজ সারফেস হলে যেটা বক্তব্য হচ্ছে যে এই ফ্লাক্সটা অলওয়েজ আউটওয়ার্ড নর্মাল, এবং এক্ষেত্রেও সেটা যাচ্ছে। মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে ফ্লাক্সটা পজিটিভ হবে, নেগেটিভ হবে, না জিরো হবে, সেই অনুযায়ী আমাদেরকে এটা কনসিডার করতে হবে। মানে এটা ফিক্সড নয়। আমি এই যে ছবিটা এঁকেছি, যদি এখানে প্লাস এই কিউ চার্জ এবং এই কিউ চার্জের অ্যামাউন্ট সমান হয়, তাহলে কিন্তু ফ্লাক্স জিরো হবে, কারণ এর আউটওয়ার্ড ফ্লাক্স সব ইকুয়াল, আর এর ক্ষেত্রে যেটা ইনওয়ার্ড ফ্লাক্স হবে সেটাই আউটওয়ার্ড ফ্লাক্স হবে, সুতরাং সেক্ষেত্রে সেটা জিরো হয়ে যাবে। আবার এইটার ভ্যালুটা যদি বেশি হয়, এটার ভ্যালুটা যদি কম হয়, তাহলে দেখা যাচ্ছে এই যে ইনওয়ার্ড এর যে আউটওয়ার্ড ফ্লাক্স সেটা পজিটিভ পেয়ে যাবো।
মানে এরকমভাবে আমরা ভাবনা চিন্তা করতে পারি। আগেরটা একটু বলা ভুল হলো, যে কারণ এইটার জন্য সবটাই হচ্ছে আউটওয়ার্ড ফ্লাক্স, আর এইটার জন্যে ইনওয়ার্ড ফ্লাক্স এবং আউটওয়ার্ড ফ্লাক্স সমান। সেই কারণে যখনই ভেতরে একটা চার্জ থাকবে তখনই অলওয়েজ একটা পজিটিভ ফ্লাক্স পাওয়া যাবে। আবার এর ভেতরে যদি নেগেটিভ থাকে, মানে আমি এখানে প্লাস কিউ, এখানে একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে ফ্লাক্সটা ইনওয়ার্ড হবে, এবং ইনওয়ার্ড হওয়া মানে এর একটা নেগেটিভ, নেট নেগেটিভ চার্জ ফ্লাক্স দেখতে পাওয়া যাবে। আমি আর একটু সাম আপ করে দিচ্ছি, একটু প্রথমে বলতে ভুল হয়েছিল, আমি একটু সাম আপ করে দিচ্ছি যে যখন বাইরে একটা এক্সাম্পল আর কি, যখন বাইরে একটা কিউ চার্জ, তখন যে অ্যামাউন্ট অফ ফ্লাক্স ঢুকছে সেই অ্যামাউন্ট অফ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ফ্লাক্সটা হয়ে যাবে জিরো। এই ক্ষেত্রে ভেতরে একটা পজিটিভ চার্জ, বাইরে একটা কিউ চার্জ রয়েছে, বা কিউ চার্জ আছে বা নেই, এখানে যদি প্লাস কিউ চার্জ থাকে তাহলে সেক্ষেত্রে ফ্লাক্সটা অলওয়েজ আউটওয়ার্ড হবে, মানে পজিটিভ ফ্লাক্স পাওয়া যাবে। এটা যদি থাকে এর জন্যে টোটাল ফ্লাক্সটা জিরো, কারণ ইনওয়ার্ড আউটওয়ার্ডটা সমান, সেক্ষেত্রে এটা পজিটিভ পাওয়া যাবে। এই ক্ষেত্রে একটা নেগেটিভ চার্জ রাখা আছে, তার জন্য ফ্লাক্সটা ইনওয়ার্ড হবে, এবং এটা থাকুক বা না থাকুক এটা নেগেটিভ ফ্লাক্স, কারণ এইটার জন্য যে ইম্প্যাক্টটা সেটা গোটা ফ্লাক্সটা জিরো। আমি এইটা একটুখানি ফ্লাক্সের যে আইডিয়া সেটা বলবার চেষ্টা করলাম। এইবার আমরা এই ফ্লাক্সটার একটা অ্যাপ্লিকেশন বোঝার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা গসেস লয়ে পৌঁছবো। আমি মনে করছি এখানে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে। এই প্লাস কিউ চার্জের জন্য এখানে আর ডিস্টেন্সে, স্মল আর ডিস্টেন্সে এই পয়েন্টটা যদি পি হয়, এর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের জানা আছে, ই ইজ ইকাল টু 1/4πε0, যদি এটা ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম হয়, ইন্টু কিউ বাই, সরি এখানে ক্যাপিটাল কিউ হবে, কিউ বাই আর স্কোয়ার, আর ইউনিট ভেক্টর। এইবার আমি এই পয়েন্টে, এইখানে এই প্লাস কিউ চার্জটাকে কেন্দ্র করে একটা স্ফিয়ার কল্পনা করছি। সেই স্ফিয়ারটার, একটা স্ফিয়ার যদি হয় তার একটা সারফেস এরিয়া আছে, সেই টোটাল সারফেস এরিয়ার ওপরে আমি ফ্লাক্সটা কত বের করার চেষ্টা করছি। সিম্পল কনসিডারেশন, আমরা জানি ফাই ইজ ইকাল টু ই ডট ডিএ। এটা অবশ্যই যদি এখানে আমি একটা ছোট্ট ডেল্টা এ অংশ ধরি, এটাকে ডি ফাই বলাই বেটার। যখন আমি টোটাল ফাই বলবো তখন কি দাঁড়াবে না, টোটাল এরিয়াটা হবে, মানে ইন্টিগ্রেশন ই ডট ডিএ আমরা এরমভাবে বলতে পারি। এইবার ভেবে দেখি এখানে যে কিউ চার্জটা রাখা আছে, সেক্ষেত্রে ফিল্ডটা, এর যে ইলেকট্রিক ফিল্ড সব আউটওয়ার্ড নর্মাল, মানে বাইরের দিকে আমি যে পয়েন্টটি, এই স্ফিয়ারের উপরে আমি যে পয়েন্টটি নিই না কেন সবটাই আউটওয়ার্ড নর্মাল পাওয়া যাবে। এবং এই যে স্ফিয়ারটা, এটা সার্কেল নয় কিন্তু, এই যে স্ফিয়ারটা রয়েছে, এই স্ফিয়ারটার চার যে এরিয়া সেটাও আউটওয়ার্ড নর্মাল হবে, যে গোল যে স্ফিয়ারটা রয়েছে এবং গোল যে স্ফিয়ারটা হবে তার আউটওয়ার্ড নর্মাল পাওয়া যাবে। মানে আমি যেটা বলতে চাইছি, এই স্ফিয়ারের যে এরিয়া তার ডাইরেকশনটা আউটওয়ার্ড, এবং এই ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশন সেটাও আউটওয়ার্ড, এবং দুটো ইকুয়াল, মানে সেম ডাইরেকশনে আছে। আর একটা পয়েন্ট বললাম যে এর এরিয়ার যে ডাইরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেটা সেম, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যেহেতু একটা স্ফিয়ার, তাহলে প্রত্যেকটা পয়েন্ট এটা আর, তাহলে ই ইলেকট্রিক ফিল্ড যেটা পাবো সেই ইলেকট্রিক ফিল্ডটা এই স্ফিয়ারের উপর প্রত্যেকটা পয়েন্টে কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে আমার ফাই হবে ই ডট ডিএ, মানে আমি লিখতে পারি ই এর ম্যাগনিচিউড, ডি এর ম্যাগনিচিউড ইন্টু কস থিটা। এখানে থিটা যেহেতু 0, তখন কস 0 1, এবং এটা যখন আমি ইন্টিগ্রেশন করছি টোটাল এরিয়াটা হয়ে যাবে আমার ই ইন্টু 4π আর স্কোয়ার। বোঝা গেছে নিশ্চয়ই? আমি আবার রিপিট করে দিচ্ছি কথাটা, যে এই থিটাটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়াটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা যদি 0 হয় তাহলে cos 0 1, আর এই ই ডট ডিএ, ইটা কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে চলে এলো, দ্য ইন্টিগ্রেশন ডিএ যেটা সেটা 4π আর স্কোয়ার হবে। মানে আমি মোটামুটিভাবে এটা বলতে পারি যে ফাই ইজ ইকাল টু ই ইন্টু 4π আর স্কোয়ার, এবং এটা যেহেতু ডট প্রোডাক্ট সুতরাং ফ্লাক্সটা হচ্ছে স্কেলার রাশি, সুতরাং আমাদের এখানে ডাইরেকশনের ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমরা অলরেডি এই ই এর মানটা এখানে বের করে রেখেছি। তাহলে আমার কি দাঁড়ালো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ ইকাল টু ই এর জায়গায় বসিয়ে দিচ্ছি 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এর সঙ্গে গুণ হয়ে রয়েছে 4π আর স্কোয়ার। এখানে আমি ডিরেকশনটাকে নিলাম না, ডিরেকশনটা কনসিডার করার দরকার নেই, কারণ শুধু ম্যাগনিচিউড থাকবে।
এক্ষেত্রে 4 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। ফাইয়ের মানটা পাবো কিউ ডিভাইডেড বাই এপসাইলন জিরো। এইখানে একটা জিনিস দেখি, এই যে ফাইয়ের মানটা এটা কিন্তু এর উপর নির্ভর করছে না আমি স্ফিয়ারটা যেটা নিয়েছি, গোলকটা যেটা নিয়েছি তার রেডিয়াসটা কত। আমি যদি এখানে একটা ছোট স্ফিয়ার নিতাম তাতেও তার যা ফ্লাক্স হতো, বড় স্ফিয়ার নিচ্ছে তাতেও তাই ফ্লাক্স হবে, এবং তার থেকে বড় হলো ফ্লাক্স থাকবে। শুধু একটা জিনিস এখানে দেখতে হবে, আমরা এইটা যখন ডিরাইভ করেছি তখন ধরে নিয়েছি যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা ধরে নিয়েছি না, পাওয়া গেছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এবং এরিয়ার ডাইরেকশনটা হচ্ছে সেম। মানে এই স্ফিয়ারটা ইউনিফর্ম হতে মানে এবং স্ফিয়ারের সেন্টারেই চার্জটাকে থাকতে হবে। তা না হলে যদি এই চার্জার সেন্টার না, যদি ফিল্ডটা ইউনিফর্ম না হয় তাহলে কিন্তু এই কনসিডারেশনটা নেওয়া যাবে না। সুতরাং একটা স্ফিয়ার যদি নিই, স্ফিয়ারটা আমি ছোটো নিই বড় নিই যাই নিই না কেন, তার ফ্লাক্সটা কিউ বাই এপসাইলন জিরো হবে। আমরা ওই আগের দিন যেটা বলছিলাম যে বলরেখা দিয়ে লাইন্স অফ ফোর্স দিয়ে, সেখান থেকেও দেখবো এই বিষয়টা কনসিডার করতে। মানে এখান থেকে যে ফোর্সটা কাজ করছে সেই একই ফোর্স এখানে কাজ করছে, মানে নাম্বার অফ লাইন্স দিয়ে আমরা যেটা আগের দিন ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম, যদিও ওটা ম্যাথমেটিক্যালি খুব কারেক্ট নয়, যে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলারলি ক্রস টু দ্য এরিয়া, সেইটা হচ্ছে ফ্লাক্স ডিনোট করা। তাহলে এখান থেকে যে নাম্বার অফ লাইন্স বেরোবে, যদিও নাম্বার অফ লাইন্সটা ইনফিনিটি নাম্বার করা যেতে পারে, সেই নাম্বার অফ লাইন্সটা এই স্ফিয়ারের জন্য যা এই স্ফিয়ারের জন্য তাই। সুতরাং এই যে রিলেশনটা আমরা বের করলাম, এই রিলেশনটা কিন্তু এইটার জন্য ঠিকঠাক আছে। এইবার মনে করা যাক আমি এখানে একটা কিউর বদলে আর একটা কিউ চার্জ দিয়েছি, একটা স্মল কিউ চার্জ দিয়েছি, তাহলে আমি এখানে যে ফিল্ডটা পাবো সেটা কি, এই ক্যাপিটাল কিউ এর জন্য যে ফিল্ড এবং স্মল কিউ এর জন্য যে ফিল্ড, সে দুটো এবং দুটোর ভেক্টর সাম হবে, এবং ভেক্টর সাম হলে অ্যাকচুয়ালি যেটা পাওয়া যাবে দুটোরই ডাইরেকশন সমান 2E হয়ে যাবে। মানে বেসিক্যালি এই ফর্মুলাটা আমার তখন হয়ে যাবে 1/4πε0 স্মল কিউ বাই আর স্কোয়ার এরম হবে, এবং আলটিমেটলি এই বাকি পোর্শন আমি এখানে লিখছি 1/4πε0 স্মল কিউ বাই আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর, এবং এই যে পোর্শনটা 1/4πε0 আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর সবই এক থাকবে, শুধু প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ, মানে বেসিক্যালি এইটার সঙ্গে এই চার্জটা অ্যাড হয়ে যাবে, আর কিন্তু কিছু হবে না। মানে এই ফর্মুলাটাকে আমি আরেকটু মডারেট করতে পারি, অর্থাৎ আমার এই যে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এই দুটো এখানে অ্যাড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমার ফর্মুলাটা দাঁড়াবে ফাই ইজ ইকাল টু কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই এপসাইলন জিরো, আমরা আগে যেভাবে করেছি, মানে এই যেভাবে কনক্লুশন করেছি সেভাবে আসবে, এবং আলটিমেটলি আমি এটা ফাইনালি লিখতে পারি কিউ ফাই ইজ ইকাল টু সামেশন অফ কিউ আই ডিভাইডেড বাই এপসাইলন জিরো। এই যে ফর্মুলা, এই যে সামেশন অফ কিউ আই মানে কিউ যেটা ইনসাইড রয়েছে বা এনক্লোজড রয়েছে, যে আমি স্ফিয়ারটা নিয়েছি বা যে সার্কুলার এরিয়াটা নিয়েছি সেইটা কিন্তু টোটাল চার্জ এনক্লোজড বাই দ্যাট সারফেস, সেটা হচ্ছে কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন জিরো ফ্রি স্পেস পারমিটিভিটি। এইখানেই আমরা এইটি যেটা জেনারেট করলাম এটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল ফর্ম অফ দ্য গসেস ল। আমরা এবার গসেস লয়ের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটাতে যাব। আমরা অলরেডি আগে দেখলাম যে ফাই ইজ ইকাল টু সামেশন অফ কিউ আই ডিভাইডেড বাই এপসাইলন জিরো, এবং আমরা যে সারফেসটা ধরেছিলাম সেই সারফেসটা হচ্ছে একটা স্ফিয়ার। ভালো করে ভেবে দেখি, এইটা যদি স্ফিয়ার নাও হতো, অন্য যে কোনো ক্লোজ সারফেস হতো, যে একটা এরকম ব্যাকা একটা কোনো সারফেস হলো, এরকম ক্লোজ সারফেস যদি হতো তাহলেই কিন্তু এই ইকুয়েশনটা ভ্যালিড থাকবে, এবং আমরা অলরেডি বের করেছি ফাই ইজ ইকাল টু ই ডট ডিএ এবং ইজ ইকাল টু সামেশন অফ কিউ আই ডিভাইডেড বাই এপসাইলন জিরো। এইখানে আমি একটা কন্টুর বা ক্লোজ সাইন দিচ্ছি, এটা হচ্ছে ফর ক্লোজ সারফেস। গসেস স্টেটমেন্ট অফ দ্য গসেস ল কি, গসেস ল কি বলা হয় না, কোনো একটা আবদ্ধ তলের মধ্যে আবদ্ধ তলের টোটাল তড়িৎ ফ্লাক্স, সেই আবদ্ধ তল দ্বারা যে চার্জটা আবদ্ধ রয়েছে সেইটা ডিভাইডেড বাই এপসাইলন জিরো, এটাই হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য গসেস ল, যে টোটাল ফ্লাক্স অফ এ ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য
1/ε0 টাইমস অফ দ্য টোটাল চার্জ এনক্লোজড, মানে 1/ε0 ইন্টু সামেশন অফ কিউ আই। এবং এটা যদি আমি শূন্য মাধ্যম নিচ্ছি বলে ε0, যদি অন্য কোনো মাধ্যম নিতাম সেক্ষেত্রে তাহলে এপসাইলন হতো। এইটা হলো আমাদের গসেস ল, এবং এটাই হচ্ছে আমরা পরবর্তী ক্ষেত্রে শিখব ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন আছে। ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন আছে, এবং 4টে বিখ্যাত 4 ইকুয়েশন অফ দ্য ম্যাক্সওয়েল ইকুয়েশনস। এইটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ দিস ম্যাক্সওয়েল ইকুয়েশনস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা এই গসেস লটাকে অ্যাপ্লাই করে আমরা এবার কিছু অ্যাপ্লিকেশান করব, কিন্তু অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমরা গসেস ল যেখানে অ্যাপ্লাই করবো, আমি একটা সিম্পল জিনিস নিই। সিম্পল হচ্ছে, আমি একটা প্রথম ধরলাম স্ফেরিক্যাল সেল, স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেল মানে একটা গোলক রয়েছে কিন্তু ফাঁপা, এই গোলকের ওপরে আমি কিউ পরিমাণ চার্জ এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই চার্জটা আমরা জানি যে সবটাই কিন্তু এর ওপরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে এই বহিঃতলের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট, পয়েন্ট ইজ দ্যাট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কারণ ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। এবং গসেস ল অ্যাপ্লাই করবার ক্ষেত্রে আমরা এই যে বললাম ক্লোজ সারফেস, অনেক সারফেস ইন্টিগ্রাল লেখা হয়, এই যে ক্লোজ সারফেস, এই ক্লোজ সারফেসটা আমি কোন সারফেসটাকে নেব ক্যালকুলেশন করবার জন্যে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এবং এটাই হচ্ছে গসেস ল অ্যাপ্লাই করার খুব ভালো ট্রিক, যে আমি যদি জানি যে আমি যদি বুঝতে পারি যে কোন সারফেসটা দিয়ে আমি ওটা কাজটা করব, তাহলে আমার বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখন মুশকিল হচ্ছে, আমাদের বইতে কতগুলো স্ট্যান্ডার্ড উদাহরণ দেওয়া আছে। এই যে আমি এটা করছি, স্ফেরিক্যাল সেলের উদাহরণ দেওয়া আছে, ইনফাইনাইট প্লেন সিট, অসীম বিস্তৃত চার্জ সিট এরকম আছে, একটা অসীম বিস্তৃত দৈর্ঘ্যের তার আছে, এই কটাই আছে। কিন্তু আমরা যদি পদ্ধতিটা জানি, তাহলে ওই রকম যদি অন্য কোনো প্রবলেম দেয়, হয়তো কম্পিটিটিভ এক্সামিনেশন যদি প্রবলেমসগুলো দেয়, সেগুলো আমরা করতে পারবো। আমি এইটা এখানে কিউ চার্জ দেওয়া আছে, এই স্ফিয়ারটার জন্য এই পয়েন্টে আমি একটা পয়েন্ট পি ধরেছি, এবং যার এখান থেকে যার দূরত্বটা হচ্ছে, এখানে ধরেছি পিটা, যার দূরত্বটা হচ্ছে আর। এই পয়েন্টে এই স্ফিয়ারটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত, এটা আমাকে বের করতে দেওয়া আছে। আমি রিপিট করছি আমি কী করতে চাইছি। একটা স্ফেরিক্যাল সেল রয়েছে, এই স্ফেরিক্যাল সেলের মধ্যে কিউ চার্জ দেওয়া হয়েছে, অবভিয়াসলি চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়েছে, এবং এই স্ফিয়ারটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত সেটা আমি বের করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার কাজ। আমি ছবিটাকে আরেকবার আঁকছি। এই ছবিটা রয়েছে, আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। এবার আমার গসিয়ান সারফেসটা কি হবে না, এইটাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে একটা স্ফিয়ারের কল্পনা করব, মানে এরা একটা বড় স্ফিয়ারের কল্পনা করব। সেই স্ফিয়ারটা হচ্ছে আমার গসিয়ান সারফেস। তাহলে আমার ফর্মুলা কি, আমরা গসেস ল বলেছি ফাই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএ, এবং আমার ফর্মুলা জানা আছে ফাই ইজ ইকাল টু গসেস ল কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন 0। এটা হচ্ছে আমার গসেস ল জানা আছে, আর ফাই মানে এটা আমার জানা আছে। এইবার দেখব এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং এই সারফেস, যে আমি যে সারফেসটা ধরেছি তার একটা এলিমেন্ট সারফেস এরিয়া ধরবো, এর যে ডাইরেকশন আগে অলরেডি আলোচনা হয়েছে, এটা আউটওয়ার্ড নর্মাল হবে, এবং এখানে যদি একটা চার্জ থাকে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা এই দিকে ডিস্ট্রিবিউট হবে। এইখানেই হচ্ছে আমার সিমেট্রি কনসিডারেশন আসবে, কি না এইটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় তবেই কিন্তু আমি যে গসিয়ান সারফেসটা ধরেছি, এই বড় স্পিয়ারটা গসিয়ান সারফেসটা ধরেছি, সেখানেও ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্মলি থাকবে। যদি এমন হতো এই চার্জটা এখানে বেশি আছে এখানে কম আছে, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এখানে যা হবে এই দিকে, এই যে আমি গসিয়ান যে সারফেসটা ধরেছি এর এদিকে কিন্তু তাই হবে না। সেই জন্য ইউনিফর্ম হওয়াটা খুব জরুরি। এবার যেটা বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন
এবং এই সারফেসের যে ডাইরেকশান, যে আমি ডেল্টায় ধরেছি এই টোটাল সারফেসের এলিমেন্টারি সারফেস, সেই দুটো ডাইরেকশান সমান। এখন যদি এর ডাইরেকশানটা সমান হয়, যদি এর ডাইরেকশানটা সমান হয়, তাহলে কিন্তু এই দুটো ওই cos 0 1 হয়ে যাবে এবং ইটা হচ্ছে কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমার ফাই এর মান বেরিয়ে যাবে কি, ই ইন্টু ইয়ে থাকবে না, ই ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। এইটা সমান সমান হচ্ছে কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো। এই স্ফিয়ারটার মধ্যে কত চার্জ এনক্লোজ হচ্ছে কিউ, তাহলে আমি বলতে পারি ই ইজ ইকাল টু ই ইন্টু 4 পাই আর স্কোয়ার সমান সমান total charge enclosed divided by epsilon 0. That means E is equal to, এখানে Q enclosed মানে Q, তাহলে Q divided by 4 pi r square into epsilon 0. এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, এবং ইলেকট্রিক ফিল্ডটা এই আর বরাবর যে ডিস্টেন্স সেই বরাবর কাজ করছে। এটা আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। এই ইলেকট্রিক ফিল্ডে একটা আশ্চর্যের ব্যাপার আছে, সেটা কি ভালো করে খেয়াল করে দেখা যেতে পারে যে আমি যদি এই যে স্ফিয়ারটা নিয়েছি, স্ফিয়ারের বদলে যদি আমি একটা পয়েন্ট চার্জ রাখতাম, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড যা হতো এই স্ফিয়ারটা রাখবার জন্য ইলেকট্রিক ফিল্ড তাই পাওয়া যাচ্ছে। এবং এটা ইনভার্স স্কোয়ার লতে, মানে যত দূরে যাবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকে পরিবর্তন হবে। এইটা হচ্ছে আমি এই যে স্ফিয়ারটা, চার্জ স্ফিয়ার যেটা নিয়েছিলাম, এই স্ফেরিক্যাল সেল যেটা নিয়েছিলাম, তার ব্যাসার্ধ যদি আর ধরি, এটা হচ্ছে আর গ্রেটার দ্যান স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। কিন্তু আমি যখন এই পয়েন্টটাকে এর ভেতরে নেব, মনে করা যাক আমি এইখানে পয়েন্টটাকে নিচ্ছি, মানে তখন আমার আর এর মান হচ্ছে এইটা। সেক্ষেত্রে আমার গসিয়ান যে সারফেস সেটা এরকম হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ফর্মুলা কী হবে, লজিক্স হবে এক আছে যে ই আউটওয়ার্ড নর্মাল, সারফেস এরিয়ার নর্মাল দুটো ইকুয়াল অ্যাঙ্গেল, এবং সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার কিউ এর মান কত পাওয়া যাবে, ই এর মান কত পাওয়া যাবে না, ই ইজ ইকাল টু হবে পি যখন ইনসাইড, তখন কি হবে, তখন ফাই ইজ ইকাল টু একই ফর্মুলা থাকবে, ই ডট ডিএ অবভিয়াসলি এখানে হয়ে যাবে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার হোয়েন আর লেস দ্যান ক্যাপিটাল আর, আর এই ক্ষেত্রে হচ্ছে আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এবং আমরা জানি ফাই ইজ ইকাল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন 0। আমি ফাইয়ের মান এখানে বের করেছি, ই ইন্টু 4 পাই আর স্কোয়ার কিউ এনক্লোজড। যখন আমি ইনসাইড অফ দ্য স্ফিয়ার নেব, আমার গোটা চার্জটা তো এর বাইরে রয়েছে, আউটার সারফেস রয়েছে, এখানে কোনো চার্জ থাকছে না। তাহলে এটা যদি চার্জ না থাকে তাহলে এটা 0 হয়ে যাবে, কারণ এই কিউটা 0 হবে, অবভিয়াসলি 0 হবে। দ্যাট মিনস ই ইজ ইকাল টু 0 পাওয়া যাবে হোয়েন আর লেস দ্যান ক্যাপিটাল আর। এর ফিজিক্যালি একে কী করে বোঝা যেতে পারে না, যখন কোনো একটা স্ফিয়ার আমার রয়েছে, এই স্ফিয়ারে এই চার্জটা আউটসাইডে রয়েছে, এবং আমি যদি এখানে কোনো একটা পয়েন্ট ধরি, সেই পয়েন্টের উপর এই চার্জের জন্য যে ফিল্ড, এই চার্জের জন্য যে ফিল্ড, এই চার্জের জন্য যে ফিল্ড, এর যে ভেক্টর সাম এটা অলওয়েজ 0 হবে। ওই জন্যে ইলেকট্রিক ফিল্ডটা 0 পাওয়া যাবে। এটা আমরা ফিজিক্যালিও বুঝতে পারি এবং আমরা ম্যাথামেটিক্যালি গসেস ল থেকে বার করেছি। ওই জন্যে ইউনিফর্ম হওয়াটা খুব জরুরি। যদি ইউনিফর্ম না হয় তাহলে কিন্তু এই গসেস ল ভ্যালিড থাকবে না, বা এটাও আমাদের ভ্যালিড হবে না। এবং আমাদের একটা প্রশ্ন দেয়, গ্রাফ আঁকতে দেয়। আমরা গ্রাফটা খুব সহজেই আঁকতে পারবো। আমি এইদিকে আর ডিস্টেন্সটা নিচ্ছি, আর এদিকে ইলেকট্রিক ফিল্ড ই নিচ্ছি। এখান থেকে আমি এই ডিস্টেন্সটা ধরছি, যেটা আমি স্ফেরিক্যাল সেল নিয়েছি তার যে রেডিয়াস সেটা এটা। তাহলে এই পর্যন্ত এর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0, এবং আরে গিয়ে মানে যখন স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর, তখন ই এর মান আমার কত বেরোচ্ছে, তখন ই এর মান বেরোবে ওই একই, শুধু স্মল আর এর জায়গায় ক্যাপিটাল হয়ে যাবে, কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর। তার মানে আমার এইখানে ভ্যালু পাওয়া যাবে, এবং তারপরে সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এই ভ্যালুটা আমার কত হবে না, এই যে আমরা ভ্যালুটা বার করেছি, মানে এই পয়েন্টে আমার ভ্যালু হবে 1/4 এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার আর ইউনিট ভেক্টর, এবং এক্সপোনেনশিয়ালি 0 হবে 1/r স্কোয়ার। মানে
ই ভ্যারিয়াজ আমি বলতে পারি ই ভ্যারিয়াজ 1/r² when r greater than capital R আর ই ইজ ইকুয়াল টু 0 when r less than r। তাহলে আমরা এখানে গসেস লয়ের একটা অ্যাপ্লিকেশন পড়লাম যে একটা যদি স্ফেরিক্যাল সেল হয় সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কী করে বের করব। আমরা আসবো নেক্সট অ্যাপ্লিকেশন। একটা ইনফাইনাইটলি লং তার আছে, মানে একটা অসীম বিস্তৃত একটা তার আছে, মানে এদিকেও অসীম বিস্তৃত এদিকেও অসীম বিস্তৃত। এই তারের জন্য কোনো একটা পয়েন্ট পি, এইখানে ইলেকট্রিক ফিল্ড কত আমরা বের করার চেষ্টা করব। এখানেও ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে গসিয়ান সারফেস যেটা সেটা কিভাবে নিলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা। এবং এক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিমেট্রি আর্গুমেন্ট, মানে আমাকে সারফেসটা এমনভাবে ধরতে হবে যাতে ইলেকট্রিক ফিল্ডটা ওই একটা প্লেন বা দুটো প্লেন বরাবর সিমেট্রিক্যাল থাকে এবং মোটামুটি ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো ওই সারফেসের যে এরিয়ার যে ডিরেকশন সেটাও ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে 0 ডিগ্রি বা প্যারালাল থাকে, তবে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমার ওই গসিয়ান সারফেস সিলিন্ড্রিক্যাল, আমরা আগেরটা স্ফেরিক্যাল সিমেট্রি দিয়ে করেছি, স্ফেরিক্যাল সিমেট্রি দিয়ে করাচ্ছি। এইবার যে সারফেস এইটার উপরে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন আমাকে ইউনিফর্মিটি যদি ধরতে হয় তাহলে এই যে লাইনটা রয়েছে আমি ধরে নিচ্ছি এই যে চার্জ যে লাইনটা রয়েছে তার লাইন চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা। এটা আমরা ওই লাইন চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি এর আগে ওই কুলম্বের সূত্র যেখানে পড়েছি তার পরবর্তী ক্ষেত্রে পড়েছিলাম, মানে চার্জ পার ইউনিট লাইন। আর আমি যে গসিয়ান পিল বক্সটা নিয়েছি তার রেডিয়াস ধরেছি আর তার লেংথ ধরছি এল। এইবার আমার পারপাসটা আমি কি করতে চাইছি না এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে চাইছি ডিউ টু দিস লাইন। এইবার বক্তব্যটা হচ্ছে লাইনটা যদি আমার এরকম থাকে, এরকম একটা তার রয়েছে এবং এর চারিদিকে আমি সিলিন্ড্রিক্যালি ধরেছি, তার মানে এই যে তারটা রয়েছে এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা আউটওয়ার্ড নর্মাল এভাবে যাবে, এর এদিকে যাবে, মানে যে সার্কুলার সারফেসটা রয়েছে যে সিলিন্ড্রিক্যাল সারফেসে তিনটে সারফেস, একটা হচ্ছে সাইডে সিলিন্ড্রিক সারফেস, একটা আপার সারফেস, একটা লোয়ার সারফেস। আপার সারফেসের যে এরিয়া ভেক্টর সেটা আপওয়ার্ড অ্যাক্ট করছে, লোয়ার সারফেসের যে এরিয়া ভেক্টর সেটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। আর এই সার্কুলার সারফেস যেটা সেটা রেডিয়ালি আউটওয়ার্ড, মানে এর এই আমি যদি এরকম ধরি এর এখান থেকে বাইরের দিকে, এর এখান থেকে বাইরের দিকে এরকমভাবে অ্যাক্ট করছে। এইবার আমার দরকার ফাই এর মান বের করা। ফাই ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএ, বা অনেক জায়গাতে ডিএসও লেখা হয়। যেহেতু ক্লোজ ইন্টিগ্রাল সুতরাং আমাকে এই তিনটে সারফেসই করতে হবে। এটা 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস, আর সার্কুলার সারফেসটাকে আমি 3 নম্বর সারফেস ধরছি। তাহলে এটাকে আমি ক্লোজ সারফেসটাকে ভেঙে দিয়ে এরকম করতে পারি 1, মানে এই 1 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএ প্লাস 2 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএ প্লাস 3 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএ আমি বের করতে পারি। এইবার ভেবে দেখা যেতে পারে যে এই যে ইলেকট্রিক ফিল্ড এবং এই সারফেস 1 নম্বর সারফেসে পরস্পর 90 ডিগ্রি, কারণ ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করছে, এদের মধ্যে 90 ডিগ্রি, তাহলে cos 90 0, অবভিয়াসলি এই টার্মটা 0 দেবে, এ কোনো কন্ট্রিবিউশন দিতে পারবে না। সেম কন্ডিশন ফর দ্য আপার ওয়ার্ড, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে এরিয়া, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটাও 0 দেবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, 3 নম্বরে দেখা যেতে পারে যে ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে অ্যাক্ট করছে এবং এরিয়া ভেক্টরটাও সে একই দিকে কাজ করছে, মানে অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া এটা 0। সুতরাং আমার ফাই ইজ ইকুয়াল টু বেরিয়ে আসবে ই ডট ডিএ, মানে cos 91 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ই ইন্টু ডিএ ইন্টিগ্রেশন cos 90 0 হয়ে যাবে। এইবার এই যখনই আমি ইটা যেহেতু ইউনিফর্ম সুতরাং ইটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বার করে দিতে পারি, তাহলে ই ইন্টিগ্রেশন ডিএ, এই ডি এর মানটা কত বেরোবে
না এর যে সার্কুলার এরিয়া, আমি সিলিন্ডারের যদি বক্রতলের ক্ষেত্রফল বের করি সেটা কত বেরোয় না 2πr/L, মানে এরম যদি আমার সিলিন্ডার হয়, সিলিন্ডারে এটা হচ্ছে আর, এটা যদি এল হয়, তাহলে এই সাইড সারফেসের ক্ষেত্রফল কত 2πr/L। তাহলে আমি লিখতে পারি E ইন্টু 2πr/L, স্কেলার রাশি, প্রবলেম নেই। এইবার ফাই ইজ ইকুয়াল টু আমরা গসেস ল থেকে কি জানি, চার্জ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন জিরো। তো এই চার্জ এনক্লোজটা কত না এই যে সারফেস এরিয়াটা রয়েছে এর মধ্যে কতটা চার্জে ধরে রেখেছে, সেই চার্জের অ্যামাউন্টটা কত না এই লেন্থটা যদি এল হয় আর এর লাইন চার্জ ডেন্সিটি যদি ল্যামডা হয়, তাহলে টোটাল চার্জ কত আমরা কি জানি, ল্যামডা ইজ ইকাল টু কিউ বাই এল হবে। দ্যাট মিনস কিউ ইজ ইকাল টু ল্যামডা ইন্টু এল হবে। এটা আমরা উইদাউট ক্যালকুলাস করতে পারি। উইথ ক্যালকুলাস করলে কি করব, আমরা জানি ল্যামডা ইন্টু ডিএল, ইন্টিগ্রেশন ল্যামডা ইন্টু ডিএল ইজ ইকাল টু কিউ। সেখান থেকে আমরা বের করতে পারি এই লেন্থটা হচ্ছে 0 to L, তাহলে ইন্টিগ্রেশন 0 to L, তাহলে এটা করলে বেরিয়ে আসবে ল্যামডা এল ইন্টু কিউ। দ্যাট মিনস ল্যামডা ইজ ইকাল টু এই কিউ ইজ ইকাল টু ল্যামডা এল। আমি যেখান থেকেই পাই কিউ ইজ ইকাল টু ল্যামডা এল আমরা বের করতে পারছি। তার মানে আমি বলতে পারি ফাই ইজ ইকাল টু টোটাল চার্জ এনক্লোজ মানে হচ্ছে ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন জিরো, যেখানে ফাই ইজ ইকাল টু আমরা বলতে পারি ই ইন্টু 2πr/L ল্যামডা ইন্টু এল ডিভাইডেড বাই এপসাইলন জিরো। দ্যাট ইজ ইকাল টু ই ইজ ইকাল টু হবে এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে, ল্যামডা বাই 2πr এপসাইলন জিরো। এইখানে একটা জিনিস খেয়াল করবার মতো, সেটা হচ্ছে আমি ওখানে যে গসিয়ান পিল বক্সটা এঁকেছিলাম তার একটা লেন্থ নিয়েছিলাম, এই লেন্থের উপরে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ডেন্ট নয়, এবং ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা আমি যেখানে পয়েন্টটা নিচ্ছি তার যে এই ভেক্টরটা রেডিয়াস ভেক্টরটা তার যে ডাইরেকশন তার সঙ্গে সমান হবে, একই দিকে হবে। মানে আমি গসিয়ান পিল বক্সের লেন্থ যাই নিই না কেন, এর যে ইলেকট্রিক ফিল্ড সেই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লেন্থ, এবং এই যে ইনফাইনাইটলি লং আমি নিচ্ছি তার জন্য এই একই ভ্যালু আমরা পেতে পারি। তার মানে আমরা ইনফাইনাইটলি লং একটা ওয়্যারের জন্য যেটা পেলাম, এপসাইলন ইজ ইকাল টু ল্যামডা বাই 2πε0r। এইটাকে আমি একটু কায়দা করে ভেঙে 1/4πε0 2λ/r এভাবেও আমরা লিখতে পারি আর ইউনিট ভেক্টর। এখানে খেয়াল করতে হবে ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য ই ভ্যারিয়াজ 1/r, আর এর সঙ্গে এটা ভ্যারি করছে, যেটা আমরা স্ফেরিক্যালের ক্ষেত্রে দেখলাম, স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে দেখলাম যে সেটা আমার 1/r² সঙ্গে ভ্যারি করছে। এইবার এটা যদি আমি গ্রাফ প্লট করি, এটার ক্ষেত্রে কিন্তু আর এর মানটা এদিক, আমি এই পয়েন্টটাকে যদি 0 ধরি, এটা আর এর মান প্লাস আর এর মান মাইনাস, আমি দুদিকেই কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা যত দূরে যাবে তত এটা কিন্তু কমে যাবে এবং 1/r এর রেসপেক্টে কমবে, এবং সেক্ষেত্রে আমার যে গ্রাফের নেচার হবে, গ্রাফের নেচারটা এরকমভাবে পাওয়া যাবে। যত এর কাছে যাওয়া যাবে তত এটা হবে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু এখানে টাচ করবে না, কেন না আরটা যদি 0 হয়ে যায় ই শুড বি ইনফিনিটি, কিন্তু এটা হওয়া প্র্যাকটিক্যালি সম্ভব নয়, ওই জন্য এটা আমরা এখানে টাচ করবো না, এটা এরকম করে দেখিয়ে দেবো। গ্রাফিক্যাল যদি রিপ্রেজেন্টেশন হয় সেটা এরকমভাবে হবে, এবং খেয়াল রাখতে হবে যেটা, এই যে আমি ভ্যালুটা বার করেছি, এই যে গ্রাফটা দেখাচ্ছি সেটা হচ্ছে 1/r এর সঙ্গে আগের যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে 1/r² এর সঙ্গে, এইটা আমাদেরকে বুঝে রাখতে হবে। আমরা নেক্সট গসেস ল আর একটা অ্যাপ্লিকেশন করব, সেটা হচ্ছে একটা ইনফাইনাইটলি লার্জ চার্জ সিটের জন্য, চার্জ প্লেটের জন্য। মানে আমরা প্রথমে পড়েছি ফেরিক্যাল সেল, দ্বিতীয় পড়লাম চার্জ লাইন, থার্ড পড়ছি একটা ইনফাইনাইটলি লার্জ একটা চার্জ সিট আছে। এই চার্জ সিটটার জন্য আমি এই ওপরের এই পয়েন্টে, মনে করা যাক পি, এখানে ইলেকট্রিক ফিল্ড ই এটা বের করতে চাইছি। পয়েন্ট ইজ দ্যাট, আগে যা করেছিলাম আমাকে একটা গসিয়ান পিল বক্স ধরতে হবে, গসিয়ান সারফেস ধরতে হবে, এবং সেই গসিয়ান সারফেসটা কিন্তু ওই আগের যে সিমেট্রি কন্ডিশন মেনটেন করতে হবে,
যে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হতে হবে এবং চেষ্টা করতে, এটা কোনো রুল নয়, চেষ্টা করতে হবে 0 বা 90 ডিগ্রি হয়, তাহলে সেই অনুযায়ী আমরা যেতে পারবো। এবং আমরা ধরে নিচ্ছি এই যে চার্জ সিটটা রয়েছে তার সারফেস চার্জ ডেনসিটি এটা হচ্ছে সিগমা। এইবার আমি এখানে একটা সিলিন্ডারের কথা ভাবছি, মানে গসিয়ান পিল বক্স যেটা ধরবো সেটা সিলিন্ডারের কথা ভাবছি। এরকম সিলিন্ডারটা ধরছি, যার মানে চার্জ সিটটা এরকম আছে, সিলিন্ডারটা এদিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত আছে, মানে এখান থেকে এর যে লেন্থ, এখান থেকে এর লেন্থটা সমান। মানে আরেকটু আমি এখানে ছবিটা এভাবে এঁকে দেখাতে চাইছি যে এইটা হচ্ছে আমার গসিয়ান পিল বক্সটা এবং সিটটা এই বরাবর আছে, এখান থেকে এর লেন্থ যা হবে এখান থেকে লেন্থটা তাই হবে। মানে একটা সিলিন্ডার নিচ্ছি যেটা যার মাঝখান দিয়ে ওই চার্জ সিটটা গেছে, আমি এখানে সেই সিটটাকেই ধরেছি এবং এটাকে এরম করে ধরছি, এখানে এরিয়াটা এরকম হবে এবং এখান থেকে আপার সাইডের লেন্থ এল, লোয়ার সাইডের লেন্থ এল। এইবার আমাকে বের করতে হবে এর ফ্লাক্স হচ্ছে আগের মতো 3টে সারফেস আছে, একটা আপার সারফেস, একটা লোয়ার সারফেস, একটা সাইড সারফেস, মানে একটা এই সারফেস দুটো আর একটা কার্ভড সারফেসটা। এইবার ভেবে দেখি এর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে। যদি এটা চার্জ সিট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হয় এখান থেকে আপওয়ার্ড এবং এখান থেকে ডাউনওয়ার্ড, মানে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যাই হোক না কেন তার ডাইরেকশানটা এই বরাবর হবে, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড হলে ডাইরেকশানটা এই বরাবর হবে। এইবার আমার যে 3টে সারফেস, 1 নম্বর সারফেস, 2 নম্বর সারফেস, কার্ভড সারফেস, আমি আর লিখে দেখাচ্ছি না, মুখে মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে এই যে আপার সারফেস, তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন 0 ডিগ্রি। যে লোয়ার সারফেস, মানে আমার এই ছবিতে 1 নম্বর এবং 2 নম্বর সারফেস, এই দুটোতে এর ডাইরেকশনটা হচ্ছে 0 ডিগ্রি, এর ডাইরেকশনটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। কিন্তু এর যে কার্ভ সারফেস যেটা কার্ভ সারফেসের যে এরিয়া তার ডাইরেকশন হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ড, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। মানে আমি যদি এখানে আগের মতো লিখি ই ডট ডিএ এবং এক্ষেত্রে ক্লোজ ইন্টিগ্রাল অবশ্যই লেখা হয়েছে, আগে অনেকগুলোতে ক্লোজ ইন্টিগ্রাল লেখা হয়নি। ক্লোজ ইন্টিগ্রাল যদি আমি লিখি তাহলে আমি এখানে বলতে পারি 1 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএ প্লাস 2 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএ প্লাস 3 নম্বর সারফেসের জন্য ই ডট ডিএ। এই যে 3টে আমি করলাম, আমার এই 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো এক্সিস্ট করবে, এই দুটো থাকবে। 3 নম্বর সারফেসের জন্য কিন্তু 0 হয়ে যাবে, কারণ এই কার্ভ সারফেসটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড আর ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করছে সেটা আপওয়ার্ড কাজ করছে। সুতরাং এই দুটো যদি 90 ডিগ্রি হচ্ছে, সুতরাং এটা থাকবে না, থাকবে এই দুটো। তাহলে এবং এই দুটো মান 1 হবে, কারণ এই দুটো এরিয়াটা সমান। আমি এই এরিয়াটাকে আমি ধরছি ডেল্টা এস। তার মানে আমি এক্ষেত্রে বলতে পারি ই ডট ডেল্টা এস প্লাস ই ডট ডেল্টা এস এরকম হবে। আমি আর ধরে এখানে বের করতে পারি, সেটা ধরছি না, বা শুধু এসও ধরতে পারি। যদি খুব অসুবিধা হয়, আমরা বুঝবার অসুবিধা হলে শুধু এসও ধরতে পারি। আমি ডেল্টা এস ধরছি ছোটো এরিয়া বলে। তার মানে আমার এটা হয়ে যাবে 2E ইন্টু ডেল্টা এস। এইটা হচ্ছে আমার ইলেকট্রিক। এইবার আগের মতো আমরা আগে যেমন বার করেছিলাম যে ফাই ইজ ইকাল টু চার্জ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন 0। এই ফাইয়ের মানটা কত পেয়েছি? 2E ডেল্টা এস ইন্টু এই চার্জ এনক্লোজডটা কত হবে না, আমি যে গসিয়ান, একটু ছবিটা দেখাই, আমি যে গসিয়ান সারফেসটা ধরেছি তার মধ্যে কেবলমাত্র এই অংশটুকুই আছে, মানে চার্জ স্ফিয়ারের চার্জ সিটের এইটুকু অংশ আছে। তো এইটুকু অংশের এরিয়া আমি ধরেছি ডেল্টা এস। তাহলে সিগমা যদি সারফেস চার্জ ডেন্সিটি হয় তাহলে টোটাল চার্জ হবে সিগমা ইন্টু ডেল্টা এস। তাহলে আলটিমেটলি আমি পাবো সিগমা ইন্টু ডেল্টা এস ডিভাইডেড বাই এপসাইলন 0 এবং ই ইজ ইকাল টু আমি পাবো ডেল্টা এস ক্যান্সেল আউট হয়ে যাবে, সিগমা বাই 2 এপসাইলন 0, সিগমা বাই
টু এপসাইলন জিরো, এবং এর ডাইরেকশনটা কোন দিকে হবে না, এটা আপওয়ার্ড কাজ করছে, মানে পারপেন্ডিকুলার এই দিকে কাজ করবে বা নিচের দিকে কাজ করবে। মানে বক্তব্যটা হচ্ছে এটা যদি প্লাস কিউ চার্জ হয় তাহলে সেই অনুযায়ী এটা আপওয়ার্ড হবে নিচের দিকেও, মানে বোথ সাইডে এটা কাজ করবে, মানে নর্মাল টু দ্য প্লেন হচ্ছে এটা ডাইরেকশন। তাহলে আমি যেটা পেলাম একটা চার্জ সিট, সেক্ষেত্রে এটা পাওয়া যাবে। এই জন্যে এটাকে বোঝানোর সময় অনেক সময় এখানে এন দেওয়া হয়, এনটা হচ্ছে নর্মাল টু দ্য সারফেস। এইখান থেকে আমি আর একটা অন্য প্রবলেমে যাচ্ছি, যেটা আমাদের পরবর্তী যে ক্যাপাসিটার আমরা শিখবো সেখানে গিয়ে কাজে লাগবে। খুব সোজা, এখানেও আমরা যেটা দেখলাম, একটা চার্জ সিট যদি হয় তার আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, এখানে আমি যদি পয়েন্টটা এখানে নিই বা এখানে যেখানেই নিই না কেন, ইলেকট্রিক ফিল্ডে আমি মানটা পাবো সিগমা বাই টু এপসাইলন জিরো। যদি এখানে এই সিটটা পজিটিভ চার্জ, পজিটিভ প্লাস কিউ চার্জ দেওয়া থাকে বা এই সিগমাটা পজিটিভ প্লাস কিউর জন্য হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আপওয়ার্ড হবে, কারণ ফিল্ড আমরা জানি একক ধনাত্মক আধান, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে ডাউনওয়ার্ড হবে। এইবার প্রশ্নটা হচ্ছে, আমি দুটো ইনফাইনাইটলি লং, এই ইনফাইনাইটলি চার্জ সিট নিলাম, একটাকে প্লাস কিউ আধান দ্বারা আহিত করলাম, একটাকে মাইনাস কিউ আধান দ্বারা আহিত করলাম। তাহলে এইটার জন্য আমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে আপওয়ার্ড, যার ভ্যালু আমরা পাবো সিগমা বাই টু এপসাইলন জিরো, এবং এটার জন্যে আমি একটা ডাউনওয়ার্ড পাবো সিগমা বাই টু এপসাইলন জিরো। এইবার আমি যদি একটা মাইনাস কিউ চার্জওয়ালা, মাইনাস কিউ চার্জ দিয়ে একটা সিটকে আহিত করি, তাহলে এই সিটটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা ডাউনওয়ার্ড হবে, কারণ অ্যাট্রাকটিভ, এক্ষেত্রে এটা ডাউনওয়ার্ড হবে, কিন্তু ভ্যালু আমার সেম থাকবে সিগমা বাই টু এপসাইলন জিরো, সিগমা বাই টু এপসাইলন জিরো। তাহলে আমি এই কনসিডারেশনটা যদি এখানে কাজে লাগাই, তাহলে এইটার জন্য এখানে একটা ফিল্ড থাকবে যার ভ্যালু হবে সিগমা বাই টু এপসাইলন জিরো, ভুল এঁকেছি ডাইরেকশনটা, অবভিয়াসলি নিচের দিকে হবে, এটা নিচের দিকে হবে, কারণ মাইনাস কিউ, এই যে মাইনাস কিউ নিচের দিকে, এবং এটার জন্য এখানে আর একটা ফিল্ড আমি আবার ভুলে গেছি, এটা হবে এদিকে সিগমা বাই টু এপসাইলন জিরো। এই ছবিটা আমরা এঁকেছি। এইবার বক্তব্য হচ্ছে, একটা সিট যদি আমি এখানে নিই, আমরা যে রেজাল্টটা পেয়েছি সিগমা বাই টু এপসাইলন জিরো, এটা আগে বের করলাম, ইজ ইকাল টু সিগমা বাই টু এপসাইলন জিরো। এই ভ্যালুটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিস্টেন্স, মানে এই চার্জ সিটটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড যা হবে এখানেও ইলেকট্রিক ফিল্ড তাই হবে, এখানেও ইলেকট্রিক ফিল্ড তাই হবে। তার মানে আমি এই মাইনাস কিউ চার্জটার জন্য এইখানে যদি ইলেকট্রিক ফিল্ড বের করি সেটাও ডাউনওয়ার্ড হবে, এবং এর ভ্যালু পাওয়া যাবে সিগমা বাই টু এপসাইলন জিরো। একইভাবে এই প্লাস কিউ চার্জের জন্য, মানে এই সিটটার জন্য আমি যদি এখানে ফিল্ড বার করি তাহলে সেটা আমার পড়বে সিগমা বাই টু এপসাইলন জিরো। এইবার খেয়াল করে দেখবো, এই দুটো ফিল্ড পরস্পরকে ক্যান্সেল আউট করবে, সেম ভ্যালু কিন্তু অপোজিট ডাইরেকশন, এটাও কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করবে, সেম ভ্যালু বাট ইন অপোজিট ডাইরেকশন। মানে বেসিক্যালি আমি কি পেলাম, দুটো চার্জ সিট যদি নিই ইনফাইনাইটলি লং, আমি বারবার বলছি ইনফাইনাইটলি লং চার্জ সিট যদি নিই, তাহলে কিন্তু দেখতে পাবো এর বাইরেও কোনো ফিল্ড নেই, এখানেও কোনো ফিল্ড নেই, যেটুকু ফিল্ড আছে এর ভেতরে, এবং তার ভ্যালুটা হচ্ছে এইটা আমরা দেখতে পাবো দুটো একই ডাইরেকশানে আছে। তাহলে টোটাল ফিল্ড হবে সিগমা বাই টু এপসাইলন জিরো প্লাস সিগমা বাই টু এপসাইলন জিরো ইজিক্যাল টু হবে সিগমা বাই এপসাইলন জিরো। এই একটা ভ্যালু আমরা এখানে পেতে পারি যদি দুটো ইনফাইনাইটলি লং চার্জ সিট নিই। আমি একটু সাম আপ করে দিই আমাদের যতটুকু পড়া হলো। আমরা আজকে পড়েছি ইলেকট্রিক ফ্লাক্সের ধারণা, এবং তারপরে আমরা পড়েছি গসেস ল, তারপরে গসেস ল এর অ্যাপ্লিকেশন, তিনটে অ্যাপ্লিকেশন আমরা পড়েছি। একটা চার্জ স্ফেরিক্যাল সেল, আহিত গোলীয় খোলক, তারপরে ইনফাইনাইটলি লং ওয়্যার, অসীম বিস্তৃত তারের জন্য, এবং তারপরের ক্ষেত্রে আমরা পড়েছি ইনফাইনাইটলি লার্জ চার্জ স্ফিয়ার, মানে অসীম বিস্তৃত একটা তলে, আহিত তলের জন্য কি চার্জ, সেগুলো আমরা পড়েছি। এই কটা আমরা পড়েছি। আমি একটু কতগুলো জিনিস মনে করিয়ে দিই, আমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউর জন্য কাজে লাগবে। যদি কখনো চার্জ স্ফিয়ার থাকে, তাহলে এই চার্জ স্ফিয়ারের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড যা, এই চার্জ স্ফিয়ারটা থাকাও যা, এখানে একটা বিন্দু আদান থাকাও তাই, বিন্দু আদানের জন্য একই ঘটনা ঘটবে যদি ইউনিফর্মলি চার্জ হয়। আরেকটা হচ্ছে একই ঘটনা ঘটবে যদি আমি একটা চার্জ
সিট নিই, এর যদি অনেক দূরে আমি মেজারমেন্ট করি, তাহলে এটাও কিন্তু অ্যাজ ইফ এই পয়েন্ট চার্জের মতো বিহেভ করবে। এবং ইনফাইনাইটলি লংয়ের ক্ষেত্রে 1/r হিসাবে পরিবর্তিত হয়, আর স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে 1/r² সঙ্গে পরিবর্তিত হয়, এবং চার্জ স্ফিয়ারের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। এইটুকু আমরা আজকে শিখেছি। এই টপিকটা আজকে আমাদের কমপ্লিট হলো।